হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আশা করবো প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো এবং প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো। গোল্ডেন পিরিয়ড চলছে তোমাদের জন্য। এই অপরচুনিটি কিন্তু বারবার আসে না, বারবার বলছি। তো যথেষ্ট মন দিয়ে পড়াশোনা করো। এই অপরচুনিটি যদি জব না পাও তাহলে কেউ কোনোদিন তোমাকে চাকরি দিতে পারবে না, ঠিক আছে? এটুকু মনে রাখো। তো চলো, আজকে আমরা ক্লাস নাম্বার 4 পিএসসি মিসেলেনিয়াস টার্গেট করে আমরা 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করেছি এবং এই সিরিজটা যে ফলো করবে সে 100% পরীক্ষায় ফল করে আসতে পারবে পিএসসি মিসেলেনিয়াসে। নট অনলি পিএসসি মিসেলেনিয়াস, তোমাদের সামনে ডব্লিউবিসিএস এক্সাম আসতে চলেছে না, 11 জুন তোমাদের এক্সাম। তো হাতে তোমাদের এখনো 25-26 দিন আছে এবং সেই কটা দিন যদি তোমরা এই ক্লাসগুলো একবার ফলো করে নাও তাহলে দেখবে তোমরা হাসতে হাসতে গিয়ে পরীক্ষায় 100% আনসার করে আসতে পারবে অঙ্কে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকে ক্লাসের প্রথম প্রশ্নে চলে আসি। তার আগে বলে দিই, আজকেও আমরা 20টি প্রশ্ন সলভ করবো। 20টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যা তা প্রশ্ন আমি সলভ করাই না, এবং এই প্রশ্নগুলো হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট পিএসসির যে কোনো এক্সামের জন্য। নট অনলি পিএসসি, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলি বা আমাদের কলকাতা পুলিশ বলি, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্নের গায়ে লেখা থাকে না যে এটা পিএসসিতে পড়বে, না এটা কেপিতে পড়বে, না এটা সিজিএল এ পড়বে, না এটা সিএইচএসএল এ পড়বে, না রেলওয়ে পড়বে। প্রশ্ন কিন্তু সবার জন্যই একই, একটু একটু এদিক ওদিক হয়, ঠিক আছে? সিলেবাস বাকি সমস্ত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন একই রকম, ঠিক আছে? চলো, তো সেট 4-এ আমরা যে 20টা প্রশ্ন দেখবো তার পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল থেকে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলের। ওকে, দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, অসাধারণ একটা ভালো প্রশ্ন। যে প্রশ্নটা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে, যে একটি ট্রেন এক্স ঘন্টায় 74 কিমি, সরি এক্স ঘন্টায় না, একটি ট্রেন এক্স, ট্রেনটার নাম হচ্ছে এক্স, ঘন্টায় 74 কিমি বেগে চলছে, আর একটা ট্রেন ওয়াই ঘন্টায় 52 কিমি বেগে বিপরীত দিকে চলছে। মাথায় আছে? তাহলে যখনই আমরা জানি যে দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে চলে এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করে, তখন ঘটনাটা কিরকম ঘটে না, ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন সে বিপরীত দিকে চলুক বা একই দিকে চলুক, তাদের নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করে বা তাদের নিজস্ব লেন্থ অতিক্রম করে। আমি এই ট্রেন এক্স এর লেন্থ এক্স দিয়ে প্রকাশ করি আর ট্রেন ওয়াই এর লেন্থ ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে মনে রাখবো, এরা যখন একে অপরকে অতিক্রম করবে টোটাল এক্স প্লাস ওয়াই ডিস্টেন্স কভার করবে। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। আর আমরা জানি ডিস্টেন্স সমান কি হয়, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। এবার যখন দুটো ট্রেন মুভিং তখন সেক্ষেত্রে স্পিড কি ক্যালকুলেট করব না, রিলেটিভ স্পিড ক্যালকুলেট করব। আর বিপরীত দিক থেকে মুভিং যেহেতু, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে না, এদের ইন্ডিভিজুয়াল স্পিডের যোগফল। আর ইন্ডিভিজুয়াল স্পিড কি বলা যায়, 74 আর 52। তাহলে এদের স্পিডের সাম কত হয়ে গেল, 74 প্লাস 52। তাহলে এটাই হয়ে গেল আমাদের রিলেটিভ স্পিড, 74 প্লাস 52। কিন্তু এখানে 74 প্লাস 52 কিসে আছে, কিলোমিটার পার ঘন্টায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা একে অপরকে 12 সেকেন্ড অতিক্রম করে বলেছে, তাহলে এখানে সেকেন্ডের গল্প আছে। মানে আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কি করে যাব না, 5-এর 18 দিয়ে গুণ করে। তাহলে এই হলো আমার রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। আর রিলেটিভ স্পিডের সঙ্গে টাইম গুণ করতে হবে, তবেই তুমি কি পাবো, ডিস্টেন্স পাবো। মানে দুজনে মিলে কতটা ডিস্টেন্স কভার করেছে, মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। তাহলে ইন্টু হচ্ছে 12, টাইম কত লেগেছে, 12। ক্লিয়ার? বলো, একদম ক্লিয়ার। ব্যাস, এখান থেকে বলো 74 ইন্টু 52, 74 প্লাস 52 কত হচ্ছে, 70, 50, 120 প্লাস 6, 126 ইন্টু 5/18 ইন্টু হচ্ছে কত, 12। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এখানে 18, 6 দিয়ে 6 2 12, 6 3 18, 3 দিয়ে 3 4 12, 3 42, তার মানে 420। ক্লিয়ার? কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে দুজনকার ডিস্টেন্সের, দুজনকার লেন্থের যোগফল, দুজনকার দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কত না, 420 কি মিটার। বলো তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে 420 মিটার যদি দুজনকার লেন্থের যোগফল হয়, আমাকে কার লেন্থ নির্ণয় করতে বলেছে, ট্রেন ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আর রিলেশন কি বলা হয়েছে, ওয়াই এর দৈর্ঘ্য এক্স এর দৈর্ঘ্যের 2/3। আমি বলেছি কি না, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর কি প্রকাশ করে না, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, এক্স এর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এক্স এর দৈর্ঘ্য যদি 3 হয়, ওয়াই এর দৈর্ঘ্য হবে 2। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের রেশিও। ক্লিয়ার? বলে একদম ঠিক। দুজনকার দৈর্ঘ্যের যোগফল কত হলো, 5। আর এটাই এখানে পেয়ে দেখতে পাচ্ছি কত, 420। তাহলে 5-এর ভ্যালু কত, 420। নির্ণয় করতে হবে কি, ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে 2 এর ভ্যালু নির্ণয় করতে হবে। বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে 5 বাই মানে 420/5, 2 এর কত হবে, 420/5 ইন্টু 2। ঠিক আছে? তাহলে 5 কেজি কাটাকুটি হচ্ছে, এখানে 5 কেজি কত যাচ্ছে, 8 5 40, আর এখানে হচ্ছে 4, মানে 2 4 8, 2 8 16, মানে হচ্ছে 168। একদম ঠিক, অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার, 168 কি মিটার। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 45 মিনিট ও 75 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। খুব ভালো কথা। তাহলে এখানে এ পাইপ আছে,
45 মিনিটে করছে। বি পাইপ আছে 75 মিনিটে করছে। ওকে, খুব ভালো কথা। তাহলে 75 আর 45-এর আমি কি পাবো এখানে? এলসিএম নির্ণয় করতে হবে। আমি জানি যে এই শুধু এইটুকু লাইন থেকে আমি পড়ে আমি কি নির্ণয় করে ফেলতে পারবো না, ট্যাঙ্কের ক্যাপাসিটি। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এ আর বি এর এলসিএম হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক। 45 আর 75-এর এলসিএম কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি 45 মানে হচ্ছে 5কে দিয়ে যদি যায়, এখানে হচ্ছে 5 5 25, 225, আর 75 3 225, তার মানে 225 হয়ে গেল যে এলসিএম। ঠিক আছে, কি করে করলাম? 45কে কি করে করলাম? 9 5 45, আর এখানে হচ্ছে 5 15 75। হ্যাঁ কি না? হলো একদম ঠিক। তাহলে 5 তো এখানে দেখতে পাচ্ছি 5ও আছে, আর 15-র মধ্যে দেখতে পাচ্ছি কি আছে? 5 × 3 আছে। তাহলে 5 হাইয়েস্ট কতবার আছে? দুবার আছে, মানে 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার, 5 হাইয়েস্ট দুবার আছে। 5-এর পাওয়ার, 5-এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। আর 3-এর হাইয়েস্ট পাওয়ার কত? 9 দেখতে পাচ্ছি, মানে 3-এর স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার × 3-এর স্কোয়ার, মানে 5-এর স্কোয়ার 25, আর এখানে হচ্ছে 9 মানে 25 9 কত? 225। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এই হচ্ছে আমার এলসিএম নির্ণয় করার ট্রিক্স। বোঝা গেল? বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। তাহলে 225 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, 225 যদি টোটাল ওয়ার্ক হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত? তাহলে 225/45 দ্যাট ইজ 5। বি এর এফিসিয়েন্সি কত? 225/75 দ্যাট ইজ হচ্ছে 3। ক্লিয়ার? বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। বলছে একটি নিষ্কাশন পাইপ সি 2/3 ভর্তি ট্যাঙ্কে 20 মিনিটে খালি করতে পারে। তাহলে 2/3 মানে কত? 225-এ 2/3 মানে কত হবে? 2/3 হচ্ছে কত? এখানে 3 দিয়ে কাটাকুটি হচ্ছে, 3 7 21, 3 5 15, 75। হ্যাঁ কি না? তাহলে আলটিমেট 75 × 2 মানে হচ্ছে 150 ইউনিট খালি করছে কতক্ষণে? না 20 মিনিটে। বলবো ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে 150/20 মানে হচ্ছে 15/2 হচ্ছে সি এর এফিসিয়েন্সি। সি 1 মিনিটে একক টাইমে যতটা খালি করছে সেটাই হচ্ছে সি এর এফিসিয়েন্সি। তাহলে সি যেহেতু খালি করছে মাইনাস সাইন দিলাম, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 15/2। এতে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। যদি 3টে পাইপ একসাথে খোলা হয়, 3টে পাইপ যদি খোলা হয়, তাহলে এ ভর্তি করছে, বি ভর্তি করছে, সি খালি করছে। তাহলে 1 মিনিটে কতটা কাজ হবে? না এ বি আর সি একসঙ্গে কাজ করলে 1 মিনিটে কাজ হয়। এ 5টা ভর্তি করে, বি 3টে ভর্তি করে, মানে 5 + 3 8টা ভর্তি হয়। আর এখানে হচ্ছে খালি হয় কটা? 15/2টা, মানে হচ্ছে 7.5টা। তাহলে আলটিমেট 1 মিনিটে 0.5 ইউনিট ভর্তি হয়। 1 মিনিটে 0.5 ইউনিট ভর্তি হয়। আমায় কি নির্ণয় করতে হবে? যে 3টে পাইপ যদি একসাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 3/5 পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 3/5 মানে 225 ইউনিট টোটাল হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। এর 3/5 মানে 3/5 বাই হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি? এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হচ্ছে টাইম, মানে 0.5। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার 0.5কে তুমি কি লিখতে পারো? 0.5কে তুমি লিখতে পারো এরকম হবে। 0.5 এরকম না লিখে আমি এরকমভাবে লিখতে পারি যে এর নিচেও একটা 5 দিয়ে দিলাম, আর পয়েন্টের জন্য ওপরে একটা 10 লিখে দিলাম, গল্প শেষ। তাহলে 25 9 225, তাহলে 9 3 27 × 10 মানে 270। এবার 270 কি ঘন্টা না মিনিট? অবশ্যই মিনিট, কারণ এখানে সব কিছু আমি মিনিটে ক্যালকুলেট করেছি। 45 মিনিট 75 মিনিট সব মিনিটে হবে, কিন্তু আমার নির্ণয় করতে হবে ঘন্টায়। তাহলে আলটিমেট আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তাই জন্য আমি 270 গুণ না করে 60 দিয়ে ভাগ এখানেই করে নিই, 22/60। তাহলে এবার বলো, 0 0 এখানে ক্যান্সেল আউট হলো, 3 এখানে 2 আর, তাহলে 9/2 মানে 4.5 আওয়ার্স। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63। রাজু, রবি এবং অশোক একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট প্রদত্ত ভোটের 5% ভোট অবৈধ ছিল। তাহলে আমি বলেছি ভোটের অঙ্কে সবসময় নেগেটিভ দিককে সরিয়ে পজিটিভ নিয়ে কাজ করব। বলছে 5% ভোট অবৈধ ছিল, তার মানে অবশ্যই 95% ভোট হচ্ছে কি? বৈধ। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে আমি যদি বলি যে টোটাল ভোটার টিভি যদি 100 হয়, আমি দেখতে পাচ্ছি প্রদত্ত ভোট মানে হচ্ছে কাস্টেড ভোট, ভোট দিয়েছে, বা এখানে বলছে প্রদত্ত ভোটের 95% ভোট হচ্ছে অবৈধ। তাহলে এখানে আলটিমেট ধরে নিয়েছে পুরোটাই হচ্ছে পুরো টোটাল ভোটারের প্রত্যেকেই ভোট দিয়েছে, হ্যাঁ কি না? এবং টোটাল ভোটারে এই প্রত্যেকেই ভোট দিলে কাস্টেড ভোটও 100 হবে। ঠিক আছে, তাহলে টোটাল ভোট যা সেটাই হচ্ছে কাস্টেড ভোট। এখানে টোটাল ভোট যা সেটাই হচ্ছে কাস্টেড, সবাই ভোট দিচ্ছে, কেউ ভোট দেয়নি এরকম নেই। এবার 95% হচ্ছে কি? বৈধ ভোট, তার মানে ভ্যালিড ভোট, ভিভি, ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট কত? 100-এর 95% মানে হচ্ছে 95। একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। বলছে রাজু মোট ভোটের 30% ভোট পায়।
মোট ভোট মানে হচ্ছে কি কাস্টেড ভোট, টোটাল ভোট, তার 30% ভোট পেয়েছে রাজু। তাহলে রাজু পেয়েছে কত? 100-এর 30% মানে হচ্ছে 30টা ভোট। হলো একদম ক্লিয়ার। এবার দেখতে পাচ্ছি রবি মোট ভোটের 32% ভোট পায়। তাহলে রবি দেখতে পাচ্ছি 100-এর মধ্যে 32% মানে হচ্ছে 32% মানে 32টা, টোটাল ভোটের 32%, কাস্ট ভ্যালিড ভোটের নয়, ঠিক আছে, বা বৈধ ভোটের 32% বলেনি, বলেছে কি টোটাল ভোটে, টোটাল ভোট কত 100, তার 32%, মানে রবি কটা ভোট পেয়েছে 32টা। ক্লিয়ার? বলে একদম ঠিক। বলছে বিজয়ী প্রার্থী সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থীর তুলনায় 5136 ভোটে 36 ভোট বেশি ভোট পেয়েছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি রাজুর গল্প শেষ, রবির গল্প শেষ, কিন্তু এখানে অশোকও প্রতিনিধিত্ব করছিল। তাহলে অশোকের আলটিমেট ভোট সংখ্যা কত? আমি দেখতে পাচ্ছি ভ্যালিড ভোট 95টা, তার মধ্যে রাজু আর রবি 30 প্লাস 32 মানে 62খানা ভোট অলরেডি নিয়ে নিয়েছে। তাহলে অশোকের ভাগ্যে জুটেছে কটা ভোট? 95 মাইনাস 62টা, বলে একদম ঠিক। তাহলে আলটিমেট কত এখানে? দাদা 33টা। ক্লিয়ার? কি ক্লিয়ার না? হলো একদম ক্লিয়ার, এতে কোনো আপত্তি নেই। তাহলে এবার বলো যে এই 30, 32 আর 33-এর মধ্যে সব থেকে বেশি কে? 33। তাহলে উইনারকে অবশ্যই অশোক, ঠিক আছে। তাহলে লুজারকে সর্বনিম্ন ভোট কে পেয়েছে? রাজু, ও হচ্ছে লুজার, ঠিক আছে। এবার কি বলা হয়েছে? মানে বিজয়ী প্রার্থী সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থীর তুলনায় 5136 বেশি ভোট পেয়েছে। তাহলে দেখো 30 আর 33-এর মধ্যে ডিফারেন্স কত? মানে 3-এর ডিফারেন্স। তা 3-এর ভ্যালু কত বলা হয়েছে? 5136। বলবে ক্লিয়ার? কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। রাজুর তুলনায় রবি মানে উইনারের বিজয়ী প্রার্থী হচ্ছে এখানে কে? অশোক। রবি এখানে গল্পই নেই, ঠিক আছে। বিজয়ী প্রার্থীকে অশোক, সে কি পেয়েছে না সর্বনিম্ন ভোটপ্রাপ্ত মানে হচ্ছে রাজুর তুলনায় 3 ইউনিট বেশি ভোট পেয়েছে। আর 3 ইউনিটেরই ভ্যালু কত বলা হয়েছে? 5136টা। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে মোট কত ভোট পড়েছিল তা নির্ণয় করো। তাহলে মোট কত ভোট পড়েছিল মানে 100 ভোটের গল্প বলা হয়েছে। তাহলে 3-এর ভ্যালু যদি 5136 হয়, তাহলে 100-এর ভ্যালু কত? অর্থাৎ 5136 বাই 3 ইন্টু 100। 3 কেজি ক্যাটাগরি হচ্ছে 351, 3 × 36 ইন্টু 100 করলে 171200। কোথায় আছে 171200? অপশন এ। বলো ক্লিয়ার? কি ক্লিয়ার? একদম ক্লিয়ার, ঠিক আছে। দারুণ একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 64 বলছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 18, 15, 12 দ্বারা বিভাজ্য, এক্স এর মান কত হবে? খুব ভালো কথা। তাহলে মনে রাখবো এই ধরনের প্রশ্নে আমি কখনোই 18, 15, 12-র এলসিএম করে 4 অঙ্কের সংখ্যাকে সেই এলসিএম দিয়ে ভাগ করে, যেটা তথাকথিত আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেই সব কাজ করতে যাব না। খুব ভালো করে বুঝবে, আমি এলসিএম এর ক্লাস সানডে পাবলিশ করব। এমন একটা ক্লাস নিয়ে আসছি যেখানে তোমাদের সমস্ত স্টেটের এক্সাম, সেটা ডাব্লিউবিপি হোক, কেপি হোক, পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, ডাব্লিউবিসিএস মেন্স হোক, সমস্ত এক্সাম কভার করতে পারবে সেই একটা ক্লাস থেকে। মানে বুঝতে পারছো সেখানে কী রকম ভলিউমের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 অ্যাবভ প্রশ্ন থাকবে এবং সেখানে প্র্যাকটিসও থাকবে। তোমার জন্য প্র্যাকটিসের প্রশ্নও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতেও পারবে। এবং অসাধারণ একটা ক্লাস রেডি করা হচ্ছে তোমাদের জন্য। তোমরা যদি সেই ক্লাসটা ফলো করো তাহলে নিজেই বুঝতে পারবে যে কী কোয়ালিটি সেখানে মেনটেন করা হয়েছে। ওকে, খুব তাড়াতাড়ি এসছে সানডে দিনই ফার্স্ট ক্লাস আমি তোমাদের জন্য লঞ্চ করবো, ঠিক আছে। চলো, কি বলা যায় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটুকু দেখে অবাক হওয়ার কিছু নেই। এটা হচ্ছে তোমার প্রশ্নের পার্টি নয়, এটাকে ভুলে যাও। বলেছে এমন একটা সংখ্যা যে 18, 15 এবং 12 দ্বারা বিভাজ্য। আমাকে একটা কথা বলো, যে সংখ্যাটা সাপোজ এন একটা সংখ্যা, এ 18 দ্বারা বিভাজ্য, তাহলে যদি সে 18 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে এদের ফ্যাক্টর দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে 18-র ফ্যাক্টরের মধ্যে একটি ফ্যাক্টর তো আমি দেখতে পাচ্ছি 3, 9ও হতে পারে, একই না 6ও হতে পারে। তাহলে আমি জানি যে 3 বা 9-এর ডিভিসিবিলিটি চেক করা হচ্ছে খুব সুবিধা। 3-এর ডিভিসিবিলিটি কী করে চেক করবো? যদি সে সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার আমাকে বলো যে এখানে এই 4টে অপশনের মধ্যে 3 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কোনটা আছে? তাহলে ডিজিটগুলো সাম আগে নির্ণয় করি। সাম নির্ণয় করার দরকার নেই, দেখো সব 9-এর গল্প আছে। তাহলে দেখো এখানে 9, 9, 9, 3টে 9 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 8 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। এখানে 4টেই 9 আছে, 3 দিয়ে 9কে 3 দিয়ে সবকটাই ভাগ যায়, তার মানে অবশ্যই এটাও 3 দিয়ে ভাগ যাবে পুরো সংখ্যাটা, তার মানে এটা আনসার হতে পারে। 9, 9, 8, তাহলে এখানেও দেখতে পাচ্ছি 9 9 ভাগ যাচ্ছে কিন্তু 8 যাচ্ছে না, তাহলে এটা আনসার হতে পারে না। আবার দেখতে পাচ্ছি 9 আর 9 ভাগ যাচ্ছে, শূন্যর কোনো গল্প নেই, তাহলে আলটিমেট এটাও আনসার হতে পারে। দুজনকার মধ্যে কোনটা আনসার হবে? তাহলে আনসার সেটাই হবে যেটা আমরা দেখতে পাবো যে 15-র গল্প বলা হয়েছে, মানে হচ্ছে এন যে সংখ্যাটা বলেছিলাম
যেটা আমার আনসার হবে সে 15 দিয়েও ভাগ যায়, আর 15 দিয়ে ভাগ যায় মানে এর ফ্যাক্টর 5 দিয়ে ভাগ যায়। আর যে সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে তার ইউনিট ডিজিট কি হতে পারে, আইদার 5 অর 0। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। দেখো এখানে লাস্ট সি অপশানে ইউনিট ডিজিট কি দেখতে পাচ্ছি, 5 অথবা 0, বলবে না, কারণ এই অপশন সি আনসার কখনোই হতে পারে না, তাই একমাত্র অপশন ডি পড়ে থাকে যার ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 0। তার মানে আলটিমেট অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। শুধুমাত্র ডিভিসিবিলিটির কনসেপ্টের উপর এই ধরনের প্রশ্ন সলভ হবে, ডিভিসিবিলিটি কনসেপ্টের উপর, যেখানে কিচ্ছু নয়, শুধু আমার 3, 9, 5 এবং 4, 8 এই কতগুলো এই সংখ্যাগুলোর ডিভিসিবিলিটি, যেগুলো তোমরা ম্যাক্সিমাম সবাই জানো, এই ডিভিসিবিলিটিগুলোর উপর ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 65। একজন রাঁধুনি প্রতি মাসে এত টাকা উপার্জন করেন, যদি তিনি প্রতি মাসে তার আয়ের 60% খরচ করেন, তাহলে 1/4 বছরে তিনি কত টাকা সঞ্চয় করেন। প্রশ্ন কিন্তু স্ট্রেট কাট প্রশ্ন আর হবে না বাবা, সেই দিন শেষ। তো প্রশ্নের মধ্যে টুইস্ট কিছু থাকবেই। বলা হয়েছে 8,400 তার উপার্জন, তার ইনকাম, তাহলে ইনকাম বলা হয়েছে 8,400। কি ইনকাম না মান্থলি ইনকাম। ওকে, বলো তো একদম ঠিক। এবার কি বলা হয়েছে, যদি তিনি প্রতি মাসে তার আয়ের 60% খরচ করে, 60% যদি খরচ করে দেয়, তাহলে অবশ্যই বাকি 100 মাইনাস 60 মানে 40% সে কি করে, সেভ করে। তাহলে সেভিংস কত, তাহলে 8,400 এর 40%, আর 40% মানে হচ্ছে 2/5, বাচ্চারাও বলতে পারবে। এর 20% মানে হচ্ছে 1/5। যারা আমার ক্লাস প্রথম থেকে করছে তারা দেখেই বলবে 20% মানে 1/5, মানে 40% এখানে 20% থেকে দুগুণ হয়েছে, তাহলে এখানেও দুগুণ হবে, তার মানে 2/5 হবে। ঠিক আছে, তাহলে 8,400 2/5 গুণ করলেই হয়ে গেল, আমি কি সেভিংস পেয়ে গেলাম, মান্থলি সেভিং পেলাম। ঠিক আছে, এবার বলা হয়েছে তার 1/4 বছরে তিনি কত টাকা সঞ্চয় করে। 1/4 বছর মানে হচ্ছে 12 মাসে 1 বছর, তার 1/4 মানে হচ্ছে 3 মাসে, তাহলে 3 মাসে তার কত টাকা সঞ্চয় হয়। তাহলে এটা হচ্ছে মাসিক সঞ্চয়, তাহলে এর সঙ্গে 3 গুণ করলেই গল্প শেষ, বলে দেয় একদম ঠিক। ব্যাস, এবার দেখো কাটাকুটি হচ্ছে, 5কে দিয়ে এখানে হচ্ছে 5 1 5, 5 6 30, 5 8 40, তাহলে 1680 ইন্টু 6, একই না, বলে একদম ঠিক। এবার দেখো তাহলে 0 যখন দেখতে পাচ্ছি এখানে আছে, পুরো গুণ করার দরকার নেই, ফিক্স বোঝো, 0 যখন এখানে আছে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট, তার মানে বাকি সংখ্যার সাথে 6-এর সঙ্গে গুণ করলে ইউনিট ডিজিট তো 0 হবেই। তাহলে ইউনিট ডিজিটের পরে দশক স্থানীয় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি নির্ণয় করতে পারি তারই যে গল্প শেষ। তাহলে আমি শূন্যকে বাদ দিয়ে 168 ইন্টু 6 করলে 6 8 কি হয়, 48-এর হয়, 48-এর কি হয়, 8 বসে। তার মানে 0-র পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা অবশ্যই 8 হবে, সেই সংখ্যাটা অবশ্যই 8 হবে, কারণ 6 8 48, এখানে 8 দেখতে পাচ্ছি। এরপরে 36 প্লাস 4 40-এর শূন্য, পরের গল্প আমি ভাববই না, আমি পরের সংখ্যাটা, খালি 0-র পরের সংখ্যাটা ভাববো, মানে 168 ইন্টু 6-এর যেটা ইউনিট ডিজিট সেটাই হবে 0-র পরের ডিজিট, বলে দেয় একদম ঠিক। এবং সেখানে দেখতে পাচ্ছি অপশন ডিতেই একমাত্র 0-র পরের ডিজিট 8 আছে, কারণ অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। পুরো গুণ করে সময় নষ্ট করার দরকার নেই, সময়ের দাম অনেক। ওকে, কোশ্চেন নাম্বার 66। কোন ধরনের সংখ্যাগুলো পরস্পর মৌলিক নয়। আগে আমাকে বলো যে পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়। পরস্পর মৌলিক সংখ্যা যাকে আমরা ইংলিশে বলে থাকি কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার আমি তাদেরই বলি। কো প্রাইম নাম্বার মানে হচ্ছে যে দুজনেই প্রাইম নাম্বার। কো প্রাইম, দুটো সংখ্যা, মানে দুটো সংখ্যাকে সবসময় যে প্রাইম হতেই হবে তার কোনো মানে নেই। তাদের মধ্যে একটা প্রাইম আর একটা কম্পোজিট হতে পারে, ঠিক আছে, বা অনেক কিছু হতে পারে। আমাদের মনে রাখতে হবে কো প্রাইম মানে এদের ফ্যাক্টর এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকবে না, বা এদের এইচসিএফ, এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাবে কি 1, এদের এইচসিএফ সবসময় কি হয়ে যাবে 1। আর এলসিএম কি হবে না, এলসিএম হবে এদের প্রোডাক্ট বা গুণফল। এই দুটো কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। যে কোনো দুটো কোপ্রাইম সংখ্যা নিয়ে নাও। কোপ্রাইম মানে কি, এদের এইচসিএফ 1, তাহলে আমি বলতে পারি 3 4। তাহলে 3 4 দেখো কি ধরনের সংখ্যা, এদের মধ্যে 3 দেখতে পাচ্ছি প্রাইম নাম্বার, কিন্তু 4 তো প্রাইম নাম্বার নয়। তার মানে কো প্রাইম নাম্বার হতে গেলে যে দুটো সংখ্যাকে প্রাইম হতে হবে তার কোনো মানে নেই। পরপর সংখ্যা, এদের কি বললাম, এদের 3 4কে আমরা কি বলে থাকি, পরপর সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার। তাহলে দুটো কনজিকিউটিভ নাম্বার অলওয়েজ কি হয়, কো প্রাইম নাম্বার হয়। তাহলে দেখো আমাকে কি বলেছে না, কোন ধরনের সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাকে প্রথম যে অপশন বলেছে যে এনি টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, গল্প পরে বলছি। এনি টু কনজিকিউটিভ নাম্বার, অপশন ডিতে আগে দেখো, অপশন ডি দেখো, এনি টু কনজিকিউটিভ নাম্বার। আমি প্রথম যে উদাহরণটা নিয়েছি 3 4, বা তুমি যদি ধরো 7 8, বা যদি তুমি বলো 43 44,
ঠিক আছে, যে কোনো দুটো সংখ্যা ভাবো, তাহলে এই দুটো সংখ্যা অলওয়েজ কি হয়, কোপ্রাইম সংখ্যা হয়। তার মানে এনি টু কনজিকিউটিভ নাম্বার এরা কখনো কোপ্রাইম সংখ্যা নয় এটা বলতে পারবো না, তার মানে অপশন ডি ক্যান্সেল আউট হয়ে গেল, এরা কোপ্রাইম নাম্বার। এনি টু প্রাইম নাম্বার তো অলওয়েজ কোপ্রাইম হবে, কারণ কি আমি বললাম তোমাকে 3 আর 5 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি, একমাত্র একই আছে, আর কোনো কমন ফ্যাক্টর নেই, মানে এইচসিএফ হচ্ছে 1 এবং এদের এলসিএম কি 3 ইন্টু 5 15, ঠিক আছে, তার মানে এরা অবশ্যই কি কোপ্রাইম নাম্বার। 3 আর 5 দুটোই তো প্রাইম নাম্বার, কারণ অবশ্যই এরা কি হবে, কোপ্রাইম নাম্বার হবে। তার মানে এটা আনসার হতে পারে না, আমায় কোপ্রাইম নাম্বার 9 দেখতে হবে। এনি টু কনজিকিউটিভ অড নাম্বার মানে কি, এই যে দেখো 3 5 এটা কনজিকিউটিভ অড নাম্বার, ঠিক আছে, বা বলতে পারি 5 7, বা বলতে পারি 41 43, এটা দেখো এদের মধ্যে কমন ফ্যাক্টর এক ছাড়া অন্য কিছু আছে নেই, তার মানে এটাও কি হবে, কোপ্রাইম নাম্বার। তার মানে আমাকেই বলেছে কোপ্রাইম নাম্বার 9, তার মানে এটা আনসার হতে পারে না, তাহলে একমাত্র অপশন এই বেঁচে থাকে, যে হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে অপশন এ কি বলেছে সেটা আবার দেখে নি, বলছে এনি টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, তাহলে এনি টু কনজিকিউটিভ ইভেন নাম্বার কি হতে পারে, 4 6, ঠিক আছে, 10 12, দেখো এদের মধ্যে কি আছে, এদের মধ্যে কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, 4 আর 6 এর মধ্যে কমন ফ্যাক্টর আমি কি দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে এদের এলসিএম তো 4 ইন্টু 6 24 নয়, হ্যাঁ কি না, এদের এলসিএম কি 12, তাহলে যে দুটো সংখ্যার এইচসিএফ 1 নয় এবং যে দুটো সংখ্যার এলসিএম তাদের প্রোডাক্ট নয়, তারা কখনো কোপ্রাইম নাম্বার হতে পারে না, কারণ অপশন এ হবে কারেক্ট আনসার। তাহলে কোপ্রাইম নাম্বারের উপর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিলাম, আশা করবো এরপর থেকে কোপ্রাইম নাম্বারের উপর কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 67, এই প্রশ্নটা কেন দিয়েছি, কারণ আছে এই প্রশ্নটা দেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে এই প্রশ্নটা দেখে অনেকেরই বলে যে 12 আর 27 এদের তো এলসিএম আমরা জানি যে 12 27 এলসিএম হচ্ছে কত না, 12 27 এলসিএম হচ্ছে 108, ঠিক আছে, 9 12 108 আর 27 4 108, হ্যাঁ কি না, তাহলে 108 যখন এলসিএম দুটোতেই দেখতে পাচ্ছি 1 ঘর পরে 10, এখানে আছে কি 1 ঘর, এখানেও 1 ঘর পড়ে আছে, এখানেও 1 ঘর পড়ে আছে, তাহলে আলটিমেট এদের যখন এলসিএম নির্ণয় করবো ওদের গুণ করা হচ্ছে, তার মানে 2 ঘর পরে দশমিক হয়ে যাবে, সবাই এটাতে আনসারে টিক করে দিয়ে টকাশ করে চলে আসে, কিন্তু না, ভুল একটা, এটা ভুল কনসেপ্ট, ঠিক আছে, কারণ মনে রাখবো যে পয়েন্টের ফ্র্যাকশনের যখন পয়েন্ট বা ফ্র্যাকশন যখন আমি এইচসিএফ বা এলসিএম নির্ণয় করছি, আমার মাথায় এটা রাখতে হবে যে 12কে আমি কি লিখতে পারি, 1.2কে আমি কি লিখতে পারি 12/10, 2.7কে আমি কি লিখতে পারি 27/10, এদের যখন আমি এলসিএম নির্ণয় করব তাহলে মনে রাখবো যে 12 আর 27 এদের হবে এলসিএম, আর 10 এবং 10 এদের হবে এইচসিএফ, ঠিক আছে, লবগুলোর এলসিএম ভগ্নাংশের লবের এলসিএম আর হরের এইচসিএফ, যেটা আমাকে নির্ণয় করতে বলবে, এলসিএম নির্ণয় করতে বলে লবে আমি এলসিএম করব আর হরে তার উল্টোটা করব, এইচসিএফ করতে বলে লবে এইচসিএফ করব, হরে তার উল্টোটা করব, ক্লিয়ার, বলে একদম ঠিক। বলো 12 আর 27 এলসিএম কত, যারা 12 আর 27 এলসিএম এক্ষুনি বললাম 108, আর 10 আর 10 এইচসিএফ তো 10ই হবে, তাহলে 10 108/10 মানে 10.8, 10.8 অপশন দেখতে পাচ্ছি, ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো কথা। নেক্সট প্রশ্ন চলে যাই, একদম ঠিক, চলে যাই। একজন ব্যক্তিকে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, যদি সে তার গতি 10 কিমি/ঘন্টা বাড়ায় তবে সে 3 ঘন্টা আগে পৌঁছায়, তবে প্রাথমিক গতি কত ছিল। এই প্রশ্নটার যদি সঠিক অ্যাপ্রোচ বা সঠিক ফর্মুলা মাথায় না থাকে তাহলে এক্স ধরে মানুষ একাকার করে ফেলে, ঠিক আছে, স্টুডেন্টরা এক্স ধরে একদম পুরো মাথা খারাপ করে ফেলে। একটা ছোট্ট ফর্মুলা মাথায় রাখলে এই ধরনের প্রশ্ন সেকেন্ডে হয়, এবং এটি একটি খুব ভালো কনসেপ্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সের, যেটা আমি গ্রুপ সি গ্রুপ ডি যখন এক্সামের জন্য তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার যারা আমার ক্লাস করেছিল তারা দেখে বুঝতে পারবে, যারা না দেখে থাকো একবার গিয়ে দেখে নাও। গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের ক্লাস মানে সেটা এখন দেখতে পারবো না তা নয়, আমি কখনো কোনো পার্টিকুলার কোনো এক্সামের ক্লাস যখন আমি চ্যাপ্টার ওয়াইজ নিই, আমি শুধু সেই এক্সামের উপর ফোকাস করি না, আমি আরও অনেক বৃহৎ এক্সামের জন্য ফোকাস করি, ঠিক আছে। তো আমি যেহেতু নিজে সিজিএল ক্র্যাক করেছি, আমার সবসময় মাথায় এটাই করে যে আমি এমন একটা এক্সামকে টার্গেট করব যে এক্সামটা আলটিমেট সমস্ত এক্সামের একটা মানে কি বলবো, মানে বলে না যে এ হচ্ছে সবার বাবা, সেরকম, মানে আলটিমেট একে যদি আমি ক্র্যাক করে ফেলি তো বাকি এক্সাম তো আমি অনায়াসে ক্র্যাক করে ফেলবো, তাহলে এই এক্সামের যদি সিলেবাস আমি কভার করে ফেলি তাহলে বাকি এক্সামের সিলেবাস তো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। তো এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে একদম একটা বেসিক ফর্মুলার ওপর। ফর্মুলাটা কি, যদি আমি মনে রাখি এই ফর্মুলাটা, যে ডিস্টেন্স সমান হচ্ছে S1 ইন্টু S2, S1 আর S2 কি দুটো স্পিড, যদি এই স্পিডে যাই তাহলে এত কম সময় লাগে, যদি এই স্পিডে যাই তাহলে আমার এত বেশি সময় লাগে, এই ধরনের প্রশ্নগুলো ক্ষেত্রে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই
স্পিড ওয়ান ডিফারেন্স স্পিড টু, আমি জানি না কোন স্পিডটা বেশি, তাহলে স্পিড ওয়ান আর স্পিড টুর মধ্যে ডিফারেন্স নির্ণয় করবো ইনটু টাইম ডিফারেন্স। তাহলে দেখো তো এখানে কি বলা হয়েছে যে একজন ব্যক্তিকে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে ডিস্টেন্স বলে দেওয়া হয়েছে 360, এতে কোনো আপত্তি ওর কোনো আপত্তি নেই। যদি সে তার গতি 10 কিমি পার ঘন্টা বাড়ায়, তাহলে আমি স্পিড ওয়ান আর স্পিড টুর ভ্যালু জানি না, তাহলে 10 কিমি পার ঘন্টা বাড়ায় মানে স্পিড ওয়ান যা ছিল তার থেকে স্পিড টু 10 কিমি পার ঘন্টা বেশি, তার মানে স্পিড ওয়ান আর স্পিড টু এর ডিফারেন্স হচ্ছে 10। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। তাহলে ওপরে স্পিড ওয়ান আর স্পিড টু রেখে দাও, নিচে স্পিড ওয়ান আর স্পিড টু এর ডিফারেন্স আমি 10 লিখতে পারি। টাইম কত সময় লাগছে, বেশি লাগছে না 3 ঘন্টা আগে পৌঁছে যায়, তাহলে টাইম যে গ্যাপটা মানে আগে যে টাইম লাগছিল আর এখন যে টাইম লাগছে তাদের মধ্যে গ্যাপ কত না 3 ঘন্টা, গল্প শেষ। যদি এখানে মিনিট থাকতো আমায় ঘন্টা ট্রান্সফার করতে হতো, কারণ এখানে প্রত্যেকটা কিলোমিটার পরে ঘন্টায় আছে। ওকে, তাহলে ব্যাস এবার বলো, এখানে দেখো 3 দিয়ে কাটাকুটি হচ্ছে 120। এবার দেখো S1 ইন্টু S2 কে আমি লিখতে পারি কত, 120 ইন্টু 10, 120 ইন্টু 10 লিখতে পারি, বলে দাও একদম ঠিক, বা 1200 লিখতে পারি। ঠিক আছে, 1200 লিখতেই পারি, আর 10 লিখে কি হয় 1200। এবার বলো স্পিড ওয়ান আর স্পিড টু আলটিমেট নির্ণয় করবো কি করে। এবার তোমরা এখানে বলবো তাহলে স্পিড ওয়ান যদি এক্স হয় তাহলে স্পিড টু হবে কি এক্স প্লাস 10, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করব, কিচ্ছু করতে হবে না। আলটিমেট 1200, এই এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এর দুটো ফ্যাক্টর কি আমি এরকমভাবে লিখতে পারি না, 40 ইন্টু 30 লিখতে পারি। তো সবসময় এখানে নাম্বারগুলো এরকমই থাকে যেটাকে তুমি চোখে দেখে বুঝতে পারবে। ঠিক আছে, তোমার সেই চোখটা আমি তৈরি করাচ্ছি যে 1200কে আমি লিখতে পারি 40 ইন্টু 30 একদম লিখতে পারি। যদি S1 আর S2 এর মধ্যে গ্যাপ আমার 10 কিমি পার ঘন্টা বলা আছে, সেটা দিয়ে আমার চোখে ভাসে, তাহলে আমি 1200কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারি যাদের গ্যাপ 10, বলে দেয় একদম ঠিক। তাহলে 40 আর 30-এর মধ্যে গ্যাপ 10, বলে দেয় একদম ঠিক। কারণ অবশ্যই 40 আর 30-এর মধ্যে একজন হচ্ছে S1 আর একজন হচ্ছে S2, তাহলে আমি দেখতে পাচ্ছি যে S1 অপেক্ষা S2 বেশি, তাহলে S1 আমি বলতে পারি 30 আর S2 কত বলতে পারি 40। তাহলে প্রথমে ছিল আমার 30 কিলোমিটার পার আওয়ার স্পিড, পরবর্তী স্পিড হয়েছে 40 কিমি পার আওয়ার। আমাকে নির্ণয় করতে কি বলেছে, প্রাথমিক গতি, প্রাথমিক গতি অবশ্যই S1, তার মানে 30 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে কোন গতি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, অসাধারণ একটা প্রশ্ন, 3-4টে স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69, যদি A সমান 0.312, আচ্ছা মাথায় এখানে কি আছে, বার আছে, B সমান এত, মাথায় বার আছে, C সমান এত, মাথায় বার আছে, তাহলে A প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখানে আমি আগের দিন শিখিয়েছিলাম তোমাদের যে আলটিমেট দুটোর ক্ষেত্রে গল্প শিখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, মাথায় ম্যাক্সিমাম বার মিনিমাম বারে গল্প শিখিয়েছিলাম। কিন্তু এখানে যে 4টে অপশন দিয়েছে, পরীক্ষক সবসময় কিন্তু খুব চালাকি করার চেষ্টা করে। ঠিক আছে, তো সবসময় কিন্তু সে চায় যে একটু স্টুডেন্টদের বেশি খাটানো, অ্যাসপিরেন্টদের একটু বেশি সময় নষ্ট করানো। তো এখানে দেখো আলটিমেট কি আছে না, বার নেই অপশানে, তো সেক্ষেত্রে আমায় কিন্তু সলভ করতে হবে। সলভ করতে বেশি সময় লাগবে না, আমরা জানি যে এ সমান বলা হয়েছে 0.312, তাহলে পৌনপণিকে যদি মাথায় 12-র মাথায় বার থাকে, তাহলে পৌনপণির থেকে ভগ্নাংশে ট্রান্সফার করার জন্য আমায় কী করতে হয় না, প্রথমে সংখ্যাটা পুরো লিখতে হয় বার এবং দশমিক ছাড়া, যার মাথায় বার নেই সেটা বিয়োগ করতে হয়, 3-এর মাথায় বার নেই 3 বিয়োগ, নিচে কি লিখতে হয়, যতগুলো মাথায় বারে ততগুলো 9 আর যতগুলো মাথায় নেই ততগুলো 0, তার মানে একটা 0, ব্যাস। 312 মাইনাস 3 মানে 309/0, 309/990, ভেরি সরি। ঠিক আছে, তার বি সমান কত, বি সমান হচ্ছে 0.415, দাদা 15 মাথায় দাগ, তার মানে 415 মাইনাস 4/990, তার মানে 411/990। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট এ আর বি যদি যোগ করে দিই, আচ্ছা এখানে কাটাকুটি তো হতে পারে, 4 আর 2 6, না এখন কাটাকুটি করার দরকার নেই, চলো আমাকে এ প্লাস বি প্লাস সি করতে হবে, তাহলে সিও নির্ণয় করে নিই। সি এর ভ্যালু দেখো, আচ্ছা সি এর একটু গন্ডগোল দেখতে পাচ্ছি, এখানে একটার মাথায় বার, তাহলে একটার মাথায় বার হলে অসুবিধা কি না, আলটিমেট দেখো এটাকে যদি ভগ্নাংশে ট্রান্সফার করে আমি কি লিখবো, সংখ্যাটা লিখবো, কতগুলোর মাথায় বার নেই দুটোর মাথায় সেটা বিয়োগ করবো, নিচে কি লিখবো, কতগুলো নয়, যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9, মানে একটার মাথায় বার আছে তাহলে একটা 9, বাকি দুটোর মাথায় বার নেই মানে দুটো 0। তাহলে এখানে নিচে দেখো 990, এখানে 990, এখানে 900 হয়ে গেল, তাহলে এটা একটা সমস্যা তৈরি হলো। কোনো ব্যাপার না, 309 থেকে 30 যদি বিয়োগ করা হয়, 300 থেকে 30 বিয়োগ করে 270 প্লাস 9 279/900। ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে এবার যদি যোগ করে দিই এ প্লাস বি প্লাস সি, তার মানে 309/309, এখানে দুটোতেই তো দেখতে পাচ্ছি নিচে কি 990, তাহলে আলটিমেট দুটোকে যোগ করে একসঙ্গে লিখতে পারি এ প্লাস বিকে,
এ প্লাস বি যোগ করলে কত হবে? 990 নিচে, ওপরে যোগ করে দিই 300 আর 400 700, মানে 720। ক্লিয়ার? বলে দাও একদম ঠিক। আর প্লাস 279/900, এটা হয়ে গেল আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু। একদম ক্লিয়ার। এবার দেখো 9 দিয়ে কাটাকুটি হচ্ছে, এখানে 9 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে? 110, আর এখানে হচ্ছে 80, এখানে 9 দিয়ে হচ্ছে 100, এখানে 9 দিয়ে 31। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। এবার দেখো নিচে কি হচ্ছে? 110 আর 100 এলসিএম হচ্ছে 1100। এখানে 11 ইন্টু 10, এখানে 10 ইন্টু 10, তাই তো? তাহলে আলটিমেট 11 ইন্টু 100, বোঝা গেল? বলে একদম ঠিক। তাহলে এখানে হচ্ছে 800 হবে ওপরে, আর ওখানে কত হবে? না এখানে 100 আছে, তাহলে 31 ইন্টু 11, 31 ইন্টু 11 গুণ করলে কি করে হবে? না দেখো এখানে হচ্ছে 31-এর মধ্যে দুটো ডিজিট দেখতে পাচ্ছি, প্রথম ডিজিট কি? 1, 1 লিখে দাও। 3 আর 1 যোগ করে 4 হয়, 4 মধ্যখানে লেখো, 3 তারপরে লিখে দাও, গল্প শেষ। ঠিক আছে? তাহলে 800 প্লাস 341, মানে হচ্ছে 1141/1100। অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। বলো বোঝা গেল কি গেল না? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি যে এতগুলো স্টেপ করলাম, এই স্টেপগুলো তোমাদের করার দরকার নেই, তোমরা জাস্ট বোঝানোর জন্য করেছি। এই স্টেপটা তোমরা এখানে অমিট করতেই পারো, এই স্টেপটা তোমরা এখানে অমিট করে, এগুলো ওরালি তোমরা ক্যালকুলেশন করে নিতেই পারো। ঠিক আছে? এই স্টেপগুলো তোমায় জাম্প করতেই হবে। ওকে, সেটা ডিপেন্ড করছে তোমার স্পিডের ওপর, কতটা তোমরা প্র্যাকটিস করছো, কতটা তোমাদের স্পিড ডেভেলপড হচ্ছে তার উপর। ওকে, কোশ্চেন নাম্বার 70। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 1 টাকার মুদ্রা যথাক্রমে 5:8:1 অনুপাতে রয়েছে। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি কি ডিনোমিনেশনের পয়সা রয়েছে ব্যাগে? 50 পয়সা রয়েছে, 25 পয়সার কয়েন রয়েছে, আর 1 টাকার কয়েন রয়েছে, মানে 100 পয়সা। আমি সবকটাকে পয়সায় ভাবলাম, কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার ডিনোমিনেশন। এবার দেখতে পাচ্ছি মুদ্রার নাম্বার দেওয়া আছে, কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি রেশিও বলা হয়েছে? 5:8:1। আর আমরা জানি ডিনোমিনেশনের সঙ্গে কোয়ান্টিটি গুণ করলে টোটাল ভ্যালু পাওয়া যায়, টোটাল ভ্যালু। তাহলে 50 পয়সার কয়েন 5টা আছে, তাহলে টোটাল ভ্যালু কত? 50 ইন্টু 5 250, 25 ইন্টু 8 200, 100 ইন্টু 1 100। টোটাল এত পয়সা হলো, তাহলে 200 200 450, 550। তাহলে 550-এর ভ্যালু কত বলা হয়েছে? কারণ এখানে দেখো বলা হয়েছে যদি সব মুদ্রার মোট মূল্য 55 টাকা হয়, তাহলে সব তো পয়সা বার করছি, তাহলে 55 টাকাকে আমি পয়সা করলে, টাকাকে পয়সা করলে 100 দিয়ে গুণ, তাহলে 550-এর ভ্যালু কত? 5500। কত গুণ? 10 গুণ। তাহলে আলটিমেট আমার নির্ণয় করতে হবে 25 পয়সার মুদ্রা। তাহলে 25 পয়সার আলটিমেট ভ্যালু কত? না 200। তাহলে 200-র ভ্যালু কত হবে? 550-এর ভ্যালু যদি 5500 হয়, তাহলে 200-র ভ্যালু এখানে 10 গুণ হবে, তার মানে 2000 হয়ে যাবে। তাহলে 2000 হচ্ছে আমার টোটাল ভ্যালু 25 পয়সার কয়েনের। তাহলে কতগুলো 25 পয়সা নিয়ে 2000 হয়েছে? তাহলে একটা 25 পয়সার ভ্যালু দিয়ে গুণ ভাগ করলেই গল্প শেষ। তাহলে 25 8 200, মানে 80টা। তার মানে 80টা 25 পয়সার কয়েন আছে। অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? দুই বন্ধু অনুজ এবং ম্যাথিউ এর মাসিক আয়ের অনুপাত 5:7। তারা প্রত্যেকে প্রতি মাসে 10,000 করে সঞ্চয় করে। এদের ব্যয়ের অনুপাত 2:3 হয়, তবে অনুজের মাসিক আয় কত? আচ্ছা, দারুণ একটা প্রশ্ন। মাসিক ইনকাম এবং মাসিক ব্যয়ের এই ধরনের প্রশ্ন নট অনলি আমাদের পিএসসি মিসলেনিয়াস, আমাদের সিজিএলও এক্সাম এই পরীক্ষায় এই প্রশ্ন আসে। আমি দেখেছি ডাব্লিউবিপি কনস্টেবলেও এই প্রশ্ন এসছে, এবং আমি দেখতে পেয়েছি ডাব্লিউবিসিএসেও এই প্রশ্ন এসছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি রেলওয়েতেও এই প্রশ্ন আসছে। তো এই প্রশ্ন হচ্ছে সব জায়গায় ছেয়ে আছে বাবু। ঠিক আছে? তো এই প্রশ্ন হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, 4-5টা স্টার দিলেও কম দেওয়া হবে। কনসেপ্ট মাথায় রাখবো। কনসেপ্ট কি বলে? যেখানে দেখতে পাচ্ছি যে দুজনকারই সেভিংস সেম, এবং তারা প্রত্যেকে প্রতি মাসে 10,000 করে সঞ্চয় করে, মানে সেভিংস সেম। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? মাসিক আয়ের অনুপাত, মানে ইনকাম রেশিও বলা হয়েছে। আইআর মানে হচ্ছে ইনকাম রেশিও। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। ইনকাম রেশিও কার কার? অনুজ এবং ম্যাথিউ। ইনকাম রেশিও কত? 5:7। লিখে গেল, কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তবে ব্যয়ের অনুপাত, তার মানে হচ্ছে আমার কি আছে? এক্সপেন্ডিচার রেশিও, ইআর। এক্সপেন্ডিচার রেশিও কত দাদা? 2:3। একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার আমায় কি বলা যায়? অনুজের মাসিক কি নির্ণয় করতে হবে? আয় নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে অনুজের মাসিক আয় দেখতে পাচ্ছি কত? 5 ইউনিট। ঠিক আছে? এবার দেখতে দুজনকারই কি দেখতে পাচ্ছি? না সঞ্চয় সমান। তাহলে আমরা জানি যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে তবেই তো সঞ্চয় বা সেভিংস পাওয়া যায়। বলে একদম ঠিক।
তাহলে তুমি দেখতে পাচ্ছ দুজনকারই সঞ্চয় সমান, তার মানে 5 থেকে 2 বিয়োগ করলে 2 ইউনিট বিয়োগ করলে 3 ইউনিট হয়, 7 থেকে 3 ইউনিট বিয়োগ করলে 4 ইউনিট হয়। তাহলে দুজনকার তো সেভিংস সমান হচ্ছে না, এখানে 3 ইউনিট এখানে 4 ইউনিট, তাহলে কি সমস্যা? তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে যদি আমার দুজনকারই সেভিংস সেম হয় তাহলে এদের ইনকামের মধ্যে এবং এক্সপেন্ডিচারের রেশিওর মধ্যে গ্যাপ সেম করতে হবে। তাহলে ইনকাম রেশিওর মধ্যে গ্যাপ কত খুব ভালো করে বুঝবে, এখানেই হচ্ছে প্রশ্নের অ্যাকচুয়াল টুইস্ট। ঠিক আছে, দেখো আলটিমেট দেখো এখানে ইনকাম রেশিওর মধ্যে গ্যাপ হচ্ছে, দেখো 5 আর 7 মধ্যে গ্যাপ 2। ঠিক আছে, 2 আর 3 মধ্যে গ্যাপ কত, এক্সপেন্ডিচার রেশিওর মধ্যে গ্যাপ কত 1। তাহলে এই গ্যাপ সমান নেই, গ্যাপকে সমান করো। 2 আর 1 এর এলসিএম কত 2, তাহলে আমি 1 কে 2 বানাতে পারি, আর 1 কে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিফারেন্সকে 2 দিয়ে গুণ করা মানে রেশিওর প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করা, তাহলে এখানেও 2 গুণ এখানেও 2 গুণ। ক্লিয়ার? বলবে ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে আলটিমেট 2 কে 2 দিয়ে গুণ করে 4 হলো, আর 3 কে 2 দিয়ে গুণ করে 6 হলো। তাহলে আলটিমেট এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 6। ব্যাস, এবারই প্রশ্ন শেষ, আর কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমাকে বলো যে 5 থেকে 4 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, বা 5 আমার ছিল ইনকাম, আর আমি বলবো এক্সপেন্ডিচার হচ্ছে 4 ইউনিট, তাহলে আমার সেভিংস কত ইউনিট, 1 ইউনিট। 7 ছিল ইনকাম, সেভিংস এক্সপেন্ডিচার কত 6 ইউনিট, দেখো সেভিংস কত 7 মাইনাস 1 6, 7 মাইনাস 6 1। তাহলে দুই জায়গায় দেখতে পাচ্ছি 1 ইউনিট করে সেভিংস হচ্ছে, মানে সেভিংস সেম আছে, একদম ঠিক। তাহলে 1 ইউনিটেরই ভ্যালু কত বলা হয়েছে বাবা, না 10,000 টাকা। ঠিক আছে, নির্ণয় করতে হবে কি তাদের মাসিক, আমার কার মাসিক আয়, অনুজের মাসিক আয়, অনুজের মাসিক মানে 5-এর ভ্যালু, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, দাদা 50,000 টাকা। এতে তো কোনো আপত্তি নেই, কোথায় আছে, অপশন সি। ক্লিয়ার কি ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো অসুবিধা। কোশ্চেন নাম্বার 72, 16 জন পুরুষ একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, খুব ভালো কথা। 8 জন পুরুষ এবং 9 জন মহিলা একসাথে কাজটি 10 দিনে শেষ করতে পারে, তাহলে 20 জন মহিলা একই কাজ শেষ করতে কদিন টাইম নেবে? তো এই প্রশ্নটা করার সময় লোকে M1 D1 W1 বাই M2 D2 W2 করে একদম মাথা ব্যথা খারাপ করে দেয়। এসব কিচ্ছু লাগবে না, ভালো করে বোঝো। এখানে পুরুষ কতজন আছে দেখো, এখানে প্রথমে 16 জন পুরুষ ছিল, তারপরে 8 জন পুরুষ হয়ে গেছে, মানে পুরুষ অর্ধেক হয়ে গেছে। তাহলে যদি প্রথমেই আমি অর্ধেক পুরুষকে কাজ করাই তাহলে কি হবে? মনে রাখবো যে লোক সংখ্যা অর্ধেক করলে টাইম কত লাগে, দ্বিগুণ লাগে। ঠিক আছে, কারণ হচ্ছে এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কি রেশিও থাকে, ইনভার্স রেশিও থাকে, মানে এফিসিয়েন্সি কমলে টাইম বাড়বে, যে রেশিওতে এফিসিয়েন্সি কমবে সেই রেশিওতে টাইম বাড়বে। তাহলে এফিসিয়েন্সি যদি আমি দেখতে পাচ্ছি 16 জন পুরুষ থেকে 8 জন পুরুষ হয়েছে, তাহলে 16 জন পুরুষের 16 মেন যদি 8 দিন টাইম নেয়, 8 ডেজ টাইম নেয় একটা কাজ করতে, তাহলে 8 মেন আমি এখানে অর্ধেক করেছি, হাফ করেছি, তাহলে আমার টাইম কি হয়ে যাবে, দুগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 মেন সেই কাজটা কদিনে করবে, না 16 দিনে করবে। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এবার যদি আমি 8 মেনকে একটা ইউনিট ধরে নিই, মানে আমি 8 মেন ধরে নিলাম এ। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছ পরের লাইনে বলা হয়েছে যে 8 জন পুরুষ এবং 9 জন মহিলা, আর 9 জন মহিলাকে যদি আমি বি ধরে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এ একা একটা কাজ করছে 16 দিনে, আর এ এবং বি 8 জন পুরুষ মানে এ এবং 9 জন মহিলা মানে বি ধরলাম বি, তাহলে এ আর বি সেই কাজটা করছে 10 দিনে। তাহলে এই ফর্মুলা কি তোমাদের আগের ক্লাসে আমি করাইনি? বলো একদম ঠিক, যে দুজনে এ আর বি মিলে একটা কাজ করছে একদিনে, আর একটা নির্দিষ্ট দিনে, আর এ একা সেই কাজটা করছে একটা নির্দিষ্ট দিনে। তাহলে বি একা সেই কাজটা কতদিনে করবে, না 16 ইন্টু 10 এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, তার মানে হচ্ছে 16 মাইনাস 10 মানে হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে বি এর একা কাজটা করতে এতদিন টাইম লাগছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার আমার নির্ণয় করতে বলেছে যে বি মানে এখানে কজন, না দাদা 9 জন মহিলা, তাহলে বি হচ্ছে 9 ফিমেল, বি আলটিমেট কি 9 ফিমেল, তাহলে 9 ফিমেল করছে এই কাজটা এত ডেজে। আমার নির্ণয় করতে বলেছে 20 জন মহিলা 20 ফিমেল কতদিনে করবে, তাহলে 9 জন মহিলা যদি এতদিনে করে তাহলে একজন মহিলা করবে। এখানে কি করেছি, একজন মহিলা যদি ফিরে আসতে চাই, 1 ফিমেলে ফিরে আসতে, মানে 9 ভাগ হয়েছে, তাহলে আলটিমেট দিন 9 গুণ হবে, তাহলে আলটিমেট ইন্টু 9। এবার যদি বলে আমাকে 1 থেকে 20 দিয়ে যেতে, মানে 20 গুণ হয়েছে, তাহলে 20 গুণ হওয়া মানে এখানে 20 ভাগ হবে। ঠিক আছে, বাই 20, গল্প শেষ, এটাই হচ্ছে আনসার। তাহলে এবার দেখো 10 এখানে আলটিমেট 2, এখানে 2 আলটিমেট হচ্ছে 8, 9 হচ্ছে এখানে 3 3 9, 3 2 6, এখানে হচ্ছে 4, তাহলে 4 3 হচ্ছে কত 12, তাহলে 12 ডেজ আমার টাইম লাগছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অসাধারণ তার ট্রিক্স,
অসাধারণ দ্বারা ক্যালকুলেশন। ওকে, এরপরও যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো তাহলে বলবো কিছু বলার নেই আমার আর। কোশ্চেন নাম্বার 73-তে চলে যাবো আমি। ওকে, 1600 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার দৌড় প্রতিযোগিতা আছে। দৌড়ে প্রবলেম হচ্ছে কেন? দৌড়ে স্পেলিংয়ে প্রবলেম হচ্ছে কেন? দৌড় প্রতিযোগিতায় এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে এত কিলোমিটার পার ঘন্টা এবং এত কিলোমিটার পার ঘন্টা গতিতে দৌড় শুরু করে। ঠিক আছে, দৌড় শুরু করে। যদি তারা একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা প্রথমবার একই স্থানে মিলিত হবে? ঠিক আছে, কনসেপ্ট বলে যখন বৃত্তাকার বা সার্কুলার ট্র্যাক থাকে, যখন সার্কুলার ট্র্যাক থাকে তখন আমাকে মনে রাখতে হবে যখন এরা একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, যখন আমাকে প্রশ্নটা এটাই বলবে যদি তারা একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা প্রথমবার একই স্থানে মিলিত হবে। মানে যদি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসেই দেখা করবে, আবার এখানে এসেই দেখা করবে, সেটা আলটিমেট নির্ণয় করার ফর্মুলা কি না টোটাল ডিস্টেন্স, সার্কুলার ট্র্যাকের টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে কি না বাই হচ্ছে রিলেটিভ স্পিড, বাই হচ্ছে রিলেটিভ স্পিড। কারণ টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে এখানে দেখো ডিস্টেন্স কত বলেছে, 1600 মিটার দৈর্ঘ্য বৃত্তাকার দৌড়, বৃত্তাকার কি বলা হয়েছে, ট্র্যাক বলা হয়েছে। তাহলে 1600 বৃত্তাকার ট্র্যাক যখন তার পরিধি হচ্ছে 1600 বলা হয়েছে মানে এটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে 1600 মিটার কভার করতে হবে। আর এদের রিলেটিভ স্পিড কত দাদা? এখানে দেখতে পাচ্ছি মিটারে গল্প আছে, এখানে কিলোমিটার পার ঘন্টা, এখানে কিলোমিটার পার ঘন্টা। রিলেটিভ স্পিড কি হবে না বিয়োগ করবো না যোগ করবো, যেহেতু একই দিকে আছে একই দিকে যাত্রা করছে তাহলে আমি কি করবো রিলেটিভ স্পিড কি করবো এদের স্পিডের ডিফারেন্স নির্ণয় করবো, মানে 45 মাইনাস 27। এবার দেখো এটা কিলোমিটার পার ঘন্টায়, যে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করবো না 5-এর 18 দিয়ে গুণ করবো। তাহলে 5-এর 18 এখানে নিচে 18 না লিখে আমি কি করবো না একবারে আমি 18কে উপরে তুলে দেবো, তাহলেই গল্প শেষ। ব্যাস, এই হচ্ছে আমার প্রশ্নের আনসার। তাহলে এবার দেখি কত আনসার হয়। 45 মাইনাস 27 মানে হচ্ছে আমার কত, 45 থেকে 27 বিয়োগ করলে অলরেডি এখানে 18 দেখতে পাচ্ছি, অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি 18। তাহলে গল্প এখানেই শেষ। আর কি আছে অঙ্কের মধ্যে, 18 ক্যান্সেল আউট হলো, 5 দিয়ে 11 হলে 5-3 15, 5-2 10, 320 সেকেন্ড। কোথায় আছে? অপশন বি। বোঝা গেল? তাহলে বৃত্তাকার ট্র্যাকের কনসেপ্ট বোঝা গেল যে প্রথমবার মিলিত হয় মানে তখন আলটিমেট কি করতে হবে না ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, গল্প শেষ। এবার রিলেটিভ স্পিড ডিপেন্ড করছে কি বিয়োগ করবো না যোগ করবো, না একই দিকে মুভিং হলে বিয়োগ আর অপোজিট দিকে মুভিং হলে যোগ। যদি এখানে প্রথম জন এদিকে যেত সেকেন্ড জন এদিকে যেত তাহলে আলটিমেট কি করতে হতো যোগ করতে হতো। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 74, অনুপ স্রোতের অনুকূলে 33 কিমি এবং স্রোতের প্রতিকূলে 35 কিমি মোট 8 ঘন্টায় নৌকা চালাতে পারে। আচ্ছা, তাহলে অনুপ দেখতে পাচ্ছি কিসে যাচ্ছে না স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে একটা স্পিড নিয়ে 33 কিমি ডিস্টেন্স গেছে। তাহলে 33 কিলোমিটার ডিস্টেন্স গেছে, কি স্পিডে গেছে ডাউন স্ট্রিমের স্পিড, মানে ডাউন স্ট্রিমের স্পিডে আমি ডাউন দিয়ে ডি দিয়ে লিখলাম। তাহলে 33 কিমি স্পিড, 33 কিমি ডিস্টেন্স ডাউন স্ট্রিমে যাচ্ছে, টাইম লাগছে কত না 33/d। যদি স্রোতের অনুকূলে স্পিড যদি ডি দিয়ে আমি ডিনোট করি, আমার ডিস্টেন্স বলা 33 কিমি, তাহলে স্রোতের অনুকূলে এটা কত সময় নিচ্ছে না 33/d। ক্লিয়ার? আর স্রোতের প্রতিকূলের ডিস্টেন্স স্পিড যদি আমি ইউ দিয়ে ডিনোট করি, আপস্ট্রিমকে যদি ইউ দিয়ে ভাবি এবং সেখানে 35 কিমি যাচ্ছে, কত সময় নিচ্ছে 35/u। বলে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার। তাহলে 33/d প্লাস 35/u এটা হচ্ছে টোটাল টাইম স্রোতের অনুকূলে 33 কিমি এবং প্রতিকূলে 35 কিমি যেতে, এবং সেটাই বলা হয়েছে কত 8 ঘন্টা ইজিক্যাল টু 8 আওয়ার্স। ওকে, এবার কি বলা হলো একই সময়ে সে 44 কিমি ডাউনস্ট্রিম যাচ্ছে আর 28 কিমি আপস্ট্রিম যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে একই সময়ে মানে হচ্ছে যদি আমি 33-এর জায়গায় 44 লিখি সেখানে স্পিড তো ডাউন স্ট্রিমের ডি আছে, ডাউন স্ট্রিমের স্পিড তো চেঞ্জ হয়নি। আর 28 কিমি যদি আপস্ট্রিম যায় মানে 28 কিমি আপস্ট্রিম মানে কোন স্পিডে গেছে ইউ স্পিডেই গেছে, তাহলে 44/d প্লাস 28/u ইজিক্যাল টু কত 8 আওয়ার্স। এতে কোনো আপত্তি হলে কোনো আপত্তি নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে একই ভ্যালু বসে আছে দুটো ইকুয়েশনে, তার মানে আলটিমেট আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আলটিমেট 33/d প্লাস 35/u ইজিক্যাল টু 44/d প্লাস 28/u, একই না? বলো একদম ঠিক। এবং এখান থেকে হাসতে হাসতে বলতে পারি ডি ডি আর ইউ একদিকে গেলে দেখো 44 আর 33 এর মধ্যে ডিফারেন্স কত 11, তাহলে 11/d ইজিক্যাল টু হচ্ছে কত 35 আর 28 এর মধ্যে ডিফারেন্স কত 7,
7/u, গল্প শেষ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে d/u ইজ ইকুয়াল টু 11/7। তোমার ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিডের মধ্যে রেশিও কত? 11:7। ক্লিয়ার হয়েছে? বলে একদম ঠিক, কোনো আপত্তি নেই। এবার বলেছে তাহলে আমি বলতে পারি কি না, ডাউন স্ট্রিমের স্পিড যদি 11x হয় তাহলে আপ স্ট্রিমের স্পিড হবে 7x, হ্যাঁ কি না? ডাউন স্ট্রিমের স্পিড যদি আমার 11x হয় তাহলে আপ স্ট্রিমের স্পিড হবে 7x। ক্লিয়ার? হলো একদম ঠিক। এবার বলেছে আমাকে কি, যদি 55 কিমি ডাউন স্ট্রিমে যেতে হয় তাহলে 55 কিমি ডাউন স্ট্রিমে সে কোন স্পিডে যাবে? না 11x স্পিডে যাবে, ঠিক আছে? আর 14 কিমি যদি আপ স্ট্রিমে যেতে হয় তাহলে 14/7x যাবে। তাহলে কত টাইম লাগবে, কত ঘন্টা টাইম লাগবে? দেখো এখান থেকে দুটো ইকুয়েশন সলভ করে আমি এখানে এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারতাম, কিন্তু কোনো দরকার নেই। খুব ভালো করে বুঝবে, 11 5 55, 7 2 14, তাহলে 5 + 2 মানে 7/x, ঠিক আছে? যাই আমার ভ্যালু হোক না কেন, যেটা আনসার হবে সেটা 7 এর মাল্টিপল হবে, আর 7 এর মাল্টিপল এখানে চোখ বন্ধ করে অপশন ডি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলে একদম ঠিক, কোনো আপত্তি, কারণ এক্স এখানে যে কোয়ান্টিটিটা সব জায়গার মধ্যে আছে, ঠিক আছে? তাই এক্স এর ভ্যালু উপর কিন্তু কোনো কিছু ডিপেন্ড করবে না। এক্স এর ভ্যালু যাই হোক না কেন, আলটিমেট যেটা আনসার হবে সেটা 7 এর মাল্টিপল হবে। ক্লিয়ার? হলো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন, অনিশ তার বেতনের 25% বাড়ি ভাড়ায়, 5% খাবারে, 15% যাতায়াতে এবং 10% পোশাকে খরচ করে। বাকি এত টাকা সে সঞ্চয় করে। অনিশের মোট বেতন কত? কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। এখানে যখনই দেখতে পাচ্ছি পরপর আমাকে খরচ বলে দিয়েছে, তাহলে আমি পার্সেন্টেজের খরচগুলো পরপর যোগ করতে থাকবো। তাহলে তার বেতনের 25% বাড়ি ভাড়ায়, বেতনের 5% খাবারে, বেতনের 15% যাতায়াতে, বেতনের 10%, তাহলে সবকটাই বেতনের উপর। তাহলে একটা জিনিসের উপরে যখন পার্সেন্টেজ আমার নির্ণয় করা হচ্ছে, একটা জিনিসের উপর বেস করে, তাহলে আলটিমেট পার্সেন্টেজগুলো আমি যোগ করতে পারি। যদি আমাকে এরকম বলতো যে 25% বাড়ি ভাড়ায় করলো, বাকি টাকার 5% খাবারে, বাকি টাকার 15% যাতায়াতে, তখন আমি যোগ করতে পারতাম না। এটা মাথায় রাখবে যে কখন যোগ করতে পারবো আর কখন যোগ করতে পারবো না। তাহলে 25, 5, 30, 30 10 40 আর 15 হচ্ছে 55। তাহলে 55% সে টোটাল কি করছে? খরচ করছে। 55% টোটাল হচ্ছে কি? সে তার এক্সপেন্ডিচার। ওকে, তাহলে সেভিংস কত হবে? না 100 - 55 মানে 45%। তাহলে সেভিংসের ভ্যালু কত বলা হয়েছে? না 22500। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে অনিশের মোট বেতন কত? তাহলে 100% ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 45 থেকে কত গুণ করলে 225 হয় গো? একটু আগে দেখেছিলাম 5 গুণ করলে। আমি এখানে দুটো শূন্য আছে মানে 500 গুণ, হ্যাঁ কি না? তাহলে 100কে 500 গুণ করে দেবো, তাহলে গল্প শেষ। ওকে, তাহলে 100কে 500 গুণ করলে 50,000। ডি কারেক্ট আনসার। 76, একটি শহরে মোট জনসংখ্যার 60% পুরুষ, বাকি 40% মহিলা। মোট পুরুষের মধ্যে 72% এবং মহিলাদের মধ্যে এত % ছাত্র শিক্ষার্থী। তাহলে মোট জনসংখ্যা কত শতাংশ ছাত্র বা শিক্ষার্থী? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে শহরে মোট জনসংখ্যা 60% পুরুষ, বাকি 40% মহিলা। তাহলে 100 যদি টোটাল জনসংখ্যা হয়, তার মধ্যে বলছে 60 হচ্ছে ম্যান আর 40 হচ্ছে আমার উইমেন, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। মোট পুরুষদের মধ্যে 72% আর মহিলাদের মধ্যে 35% হচ্ছে আমার কি? ছাত্র অথবা শিক্ষার্থী। তাহলে এই 60-এর যদি আমি 72% করি, তাহলে আমি পুরুষদের মধ্যে কতজন শিক্ষার্থী বা ছাত্র নির্ণয় করতে পারবো? তাহলে 60-এর কত পার্সেন্ট? 72%। আর 40-এর মধ্যে তাহলে শিক্ষার্থী কত? 40-এর 35%। তাহলে এটা হচ্ছে আলটিমেট আমার কি? এটা হচ্ছে টোটাল শিক্ষার্থী পুরুষ এবং মহিলা মিলে। তাহলে এটাই আলটিমেট যা ভ্যালু হবে সেটা 100-এর ওপর কত হবে? সেটাই হয়ে যাচ্ছে আমার কি? কারেক্ট আনসার। তাহলে আলটিমেট তো পুরোটাই 100-এর উপরই হচ্ছে, কারণ 100 আমি ধরে রেখেছি টোটাল শিক্ষার্থী, হ্যাঁ কি না? তাহলে এবার দেখো ক্যালকুলেট করি। এখানে কাটাকুটি করতে পারি। 20 দিয়ে এখানে 20 3 60, 20 5 100, 20 এখানে 2 আর এখানে হচ্ছে 20 5 100। তো আলটিমেট এখানে উপরে কত হচ্ছে? 3 2 6। ওকে, 3 2 6, 3 7 হচ্ছে 21, আর এখানে হচ্ছে আমার কত? 5 5 25, 175। সরি, 5 দিন 70 আছে এখানে। 5 দিয়ে রুটি করতে পারতাম, কিন্তু করছি না, কারণ আছে বলছি। 70 নিচে দুটোতেই 5, এখানেও 5, 3 2 6, 3 7 21, আর এখানে হচ্ছে 35 70/5। তাহলে যোগ করলে ওপরে যোগ হলো, নিচে 5 রইল। তাহলে 216 আর এখানে 70 মানে 286/5। এবার 5 দিয়ে ভাগ করে দাও। 5 5 25, আর এখানে কত হচ্ছে?
5 36 মানে 5 7 35, 5 2 10। এবার আলটিমেট এই যে ভ্যালুটা পেলাম এর টোটালের উপর মানে 100-এর উপর মানে হচ্ছে এটা পার্সেন্টেজে। এখানে টোটাল আমি 100 ধরেই রেখেছি, মানে 100-এর মধ্যে এতজন টোটাল শিক্ষার্থী বা ছাত্র, 57.2% হচ্ছে আমার কি আছে না টোটালের উপর কতজন স্টুডেন্ট আছে বা ছাত্র আছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। কোশ্চেন নাম্বার 77, একটি ব্যাগে 25 পয়সার 600টি মুদ্রা আর 50 পয়সার 1200টা মুদ্রা রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 25 ডিনোমিনেশনের মুদ্রা রয়েছে আর 50 পয়সা ডিনোমিনেশনের মুদ্রা রয়েছে। 25 পয়সার 600টা মুদ্রা আর 50 পয়সা 1200টা মুদ্রা। ঠিক আছে, তাহলে আলটিমেট কি বলেছে, যদি 25 পয়সার মুদ্রার 12% এবং 50 পয়সার মুদ্রার 24% সরিয়ে ফেলা হয়, তবে ব্যাগ থেকে মোট টাকার কত শতাংশ সরানো হয়েছে। তাহলে যখন আলটিমেট দেখতে পাচ্ছি আলটিমেট পার্সেন্টেজ নির্ণয় করতে বলা হয়েছে, পার্সেন্টেজ কি রেশিও, তাহলে তখন আমি এই 600 আর 1200 নিয়ে কাজ করব না, আমি এদের রেশিও করে ছোট করে নেবো। কি করে ছোট করবো? 600 আর 1200 রেশিও হচ্ছে 1:2, বলো একদম ঠিক। এবার 1:2 না লিখে আমার পার্সেন্টেজ বলা হয়েছে, মানে আমি এখানে দুটো শূন্য অ্যাড করে দেবো। তাহলে ধরলাম 25 পয়সার মুদ্রার 100টা আছে আর 50 পয়সার মুদ্রার 200টা আছে। তাহলে 100 200 লেখাও যা, আর 600 আর 1200 লেখাও তাই। ক্লিয়ার? বলো একদম ঠিক। এবার বলো যে 25 পয়সার মুদ্রার 12% তুলে নেওয়া হয়েছে, তাহলে 100 12% তুলে নেওয়া মানে 12টা তুলে নেওয়া হয়েছে। বলো একদম ঠিক। 50 পয়সার মুদ্রার 24% তুলে নেওয়া হয়েছে, তাহলে 200-র 24% মানে বাচ্চাটা বলতে পারবে যে 100-র 24% মানে 24, 200-র 24 মানে 24-এর দুগুণ মানে 48। বলো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে আলটিমেট 12টা যে তুলে নেওয়া হলো, 12টা যে তুলে নেওয়া হলো আর এখান থেকে যে 48টা তুলে নেওয়া হলো, তাহলে টোটাল কত টাকা তুলে নেওয়া হলো? তাহলে 12টা মুদ্রার ভ্যালু হচ্ছে 12 ইন্টু 25 আর 48টা মুদ্রার ভ্যালু হচ্ছে 48 ইন্টু 50। তাহলে আলটিমেট টোটাল এত টাকা তুলে নেওয়া হয়েছে, যোগ করে দিলে এটা হবে সেটা। বলো একদম ঠিক। তাহলে এত টাকা যে তুলে নেওয়া হলো, কতর মধ্যে তুলে নেওয়া হলো? তাহলে ছিল আমার 100টা 25 পয়সার কয়েন মানে 2500 পয়সা, একই না? আর 50 পয়সার ছিল 200টা, তাহলে 50 ইন্টু 200 মানে হচ্ছে কত? 5 2 10 মানে হচ্ছে 10,000 পয়সা, একই না? বলো একদম ঠিক। তাহলে টোটাল এত পয়সা মানে 25 প্লাস 2500 প্লাস 10,000 মানে 12,500, 12,500 পয়সার মধ্যে আমার তুলে নেওয়া হয়েছে এত পয়সা। তাহলে কত পার্সেন্টেজ টাকা তুলে নেওয়া হয়েছে ইন্টু 100, গল্প শেষ। তাহলে এই 100 শূন্য শূন্য এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। এবার বেশ কাটাকুটি করো, দেখো 12 ইন্টু 25 মানে 25 4 100 মানে আলটিমেট কত হচ্ছে? 25 4 100 ইন্টু 3 300, 25 ইন্টু 12 হচ্ছে 300, 48 ইন্টু 50 50 2 হচ্ছে 100, 100 ইন্টু হচ্ছে এখানে 2400, তাহলে 2400 বাই 125, ব্যাস মানে 2700 বাই 125, একই না? ব্যাস এটাকে এবার পয়েন্ট ফ্র্যাকশনে নিয়ে গেলেই হবে। আর দেখতে পাচ্ছি এখানে 125 দুগুণে 250, দেখো কাটাকুটি করার প্রয়োজন নেই। 125 দুগুণে 250 মানে যেটা আনসার হবে সেটা গ্রেটার দ্যান 20 হবে, গ্রেটার দ্যান 20, 20 থেকে একটু বেশি। আর 20 থেকে একটু বেশি একমাত্র এটাও নয়, এটাও নয়, এটা অনেকটা বেশি, একমাত্র অপশন বি। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে বাকিটুকু করার দরকারই নেই। আমি যেটুকু বুঝে গেছি যেটা আলটিমেট 21 বার বা 22 বার মানে 20 থেকে একটু বেশি বার যাবে। 2700-র মধ্যে 125 কতবার যাবে? 20 থেকে একটু বেশি বার, একটু বেশি বার মানে যেটা না সেটা 30 বার চলে যাবে। 3 বার তো যাচ্ছেই না, পুরোপুরি 2 বার যাচ্ছে। তাহলে আলটিমেট 20-এর ঘরেই গল্প থাকবে, 2-এর ঘরে তোমার আলটিমেট 21.6 যাবে কারেক্ট আনসার, বাকিটা দেখার প্রয়োজন নেই। ক্লিয়ার? কিভাবে সহজে তাড়াতাড়ি এই প্রশ্নের সলিউশন করা যায় বোঝা গেল? একদম বোঝা গেছে, কোনো অসুবিধা। কোশ্চেন নাম্বার 78, দারুণ একটা প্রশ্ন। বলছে একটা নির্বাচনে 11.19% ভোটার ভোট দেয়নি, এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা দেখি তোমার বুঝে নিতে হবে যে 11.19% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9, এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/9। আচ্ছা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে হয় কি করে না, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যেতে গেলে 100 গুণ করতে হয়। তাহলে সিমিলারলি যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে হয় তাহলে আমাকে 100 ভাগ করতে হবে। এটা মাথায় রাখতে হবে, সবাই জানে, এবং যারা আমার ক্লাস করে তারা পার্সেন্টেজ আমার কাছে পড়ে যারা দেখেই বলতে পারবে যে 11.91% মানে 1/9। এটা কি করে হলো? 11 9 হচ্ছে কত? 99 প্লাস 1, 100/9%। তাহলে পার্সেন্টেজ থেকে আমায় যদি ফ্র্যাকশনে যেতে হয় আমার 100 দিয়ে ভাগ করতে হয় বা 1-এর 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 100 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি 1/9। ক্লিয়ার হয়েছে কি হয়নি? বলো একদম ক্লিয়ার হয়েছে। এবার যখন এই ভগ্নাংশ করলাম, এই ভগ্নাংশটা মানে কি? এতক্ষণ ধরে তোমরা এতবার এই ধরনের গল্প বলেছি যে একটি নির্বাচনে 1/9 অংশ ভোটার ভোট দেয়নি, 11.19% লেখা মানেও যা,
আর 1/9 অংশ ভোট দেয়নি লেখাও বানাও তাই। তাহলে 1/9 অংশ ভোট দেয়নি এর মানে হচ্ছে 9 জন যদি টোটাল ভোটার হয়, 9 যদি টোটাল ভোটার হয় তার মধ্যে একজন ভোট দেয়নি, তাহলে দিয়েছে কতজন? 9 - 1 8 জন। এটা হচ্ছে কাস্টেড ভোট বা সিভি, টোটাল ভোটার টিভি, কাস্টেড ভোট, এটা হচ্ছে ভোট দিয়েছে। বলো তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাহলে কাস্টে টোটাল ভোটার এই 9 জন হয়, তাদের মধ্যে 8 জন ভোট দিয়েছে। এটুকু তোমাদের দেখেই বুঝতে হবে। এবার হচ্ছে এই নির্বাচনে পার্টি এ পার্টি বি এর চেয়ে 18% বেশি প্রদত্ত ভোট পেয়েছে। তার মানে প্রদত্ত ভোট মানে হচ্ছে কাস্টেড ভোটের মধ্যে 18% বেশি পেয়েছে পার্টি এ। তাহলে আমি বলতে পারি যে এ আর বি এর মধ্যে প্রাপ্ত ভোটের অনুপাত কত? তাহলে পার্টি বি এর চেয়ে বলেছে, তাহলে পার্টি বি এর চেয়ে যার সঙ্গে তুলনা করা সেটা যদি 100 ধরে নিই, তাহলে পার্টি এ 18% বেশি পেয়েছে। 118% মানে 18, মানে 118টা ভোট পেয়েছে পার্টি এ। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে 118 প্লাস 100 টোটাল করলে 218টা হয়। তাহলে 218টা হচ্ছে টোটাল কাস্টেড ভোট। ক্লিয়ার? বলে একদম ঠিক। বলে যদি পার্টি এ 23600 ভোট পেয়ে থাকে, তাহলে পার্টি এ টোটাল 23600টা ভোট পেয়েছে। তাহলে বলো 118-র ভ্যালু কত বলা হয়েছে? 23600। বলো একদম ঠিক। 118 কত গুণ করলে 23600 হয়? দেখো 200 গুণ করলে। তাহলে এখানে 200 গুণ করি, এখানেও 200 গুণ করতে হবে, একই না? বলো একদম ঠিক। তাহলে আলটিমেট 200 গুণ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে আমার 18 দুগুণে 36, 436, এখানে লাস্টে দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কাস্টেড ভোট। টোটাল কাস্টেড ভোটের মধ্যে এ পাচ্ছে 118টা, বি পাচ্ছে 100টা। তাহলে 218টা যেটা ভ্যালু সেটা হচ্ছে আলটিমেট টোটাল কাস্টেড ভোট। আর টোটাল কাস্টেড ভোট এখানে কত পেয়েছিলাম? রেশিওতে 8টা। তার মানে 8-এর ভ্যালু হচ্ছে আমার কি? 43600। আমাকে 9-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 43600 ইন্টু 9/8। ঠিক আছে? তাহলে 8 দিয়ে যদি কাটাকুটি হয়ে যায়, 8 দিয়ে যদি কাটাকুটি এটা হয়ে যায়, তাহলে 9 গুণ করতে হবে আমাকে। কাটাকুটি কি হচ্ছে? একদম 8 5 40, 36 মানে 8 4 32, মানে 8 5 40, 5450। ব্যাস। তাহলে আলটিমেট গুণ করার দরকার নেই, আলটিমেট যেটা আনসার হবে সেটা হচ্ছে 9-এর গুণিতক হবে। আচ্ছা 9-এর গুণিতক এও আছে, এ তো হতে পারে না, লাস্টে 3টে শূন্য তো হবে না, লাস্টে দেখতে পাচ্ছি একটাই শূন্য হবে। তাহলে 9-এর গুণিতক বাকি, একজনই পড়ে আছে, অপশন সি। ঠিক আছে? গুণ করতে হলে তোমরা গুণ করে নিতে পারো বা ডিজিটাল সাম নির্ণয় করতে পারো। দেখো আলটিমেট 9 হবে ডিজিটাল সাম। তাহলে 5 4 9 9, এটা আনসার হতে পারে না, কারণ 3টে শূন্য লাস্টে হতে পারে না, লাস্টে একটাই শূন্য হবে। 5450 ইন্টু 9, তাহলে একটা শূন্য এখানে আছে, মানে আলটিমেট একটাই শূন্য হবে, আলটিমেট ইউনিট ডিজিট। বলো তো একদম ঠিক, এতে কোনো অসুবিধা নেই। বা গুণ করতে চাইলে গুণ করে নিতে পারো, গুণ করার কোনো দরকার নেই। ওকে, কোশ্চেন নাম্বার 79। 3 ব্যক্তি একটি ব্যবসায় যথাক্রমে 1/2:1/3:1/4 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। তাহলে এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি পার্টনারশিপ বিজনেস থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট টপিক পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য। তাহলে এখানে কি আছে? ইনভেস্টমেন্ট রেশিও। ইনভেস্টমেন্ট রেশিও কত দাদা? 1/2:1/3:1/4। শুধু এইটুকুই হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। 1 বছরের শেষে মোট লাভ হয় এত টাকা, লাভের মধ্যে সর্বাধিক অংশ কত? তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি যেখানে 1 বছর প্রত্যেকের টাকা খেটেছে, আর 1 বছর যদি প্রত্যেকের টাকা খাটে, তাহলে যেটা ইনভেস্টমেন্ট রেশিও, যদি টাইম প্রত্যেকের ক্ষেত্রে সেম হয়, তাহলে ইনভেস্টমেন্ট রেশিও হয়ে যায় প্রফিট রেশিও। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে প্রফিট রেশিও হয়ে গেল 1/2:1/3:1/4। তাহলে বলো 1/2:1/3:1/4 এই রেশিওটাকে সিম্পলিফাইড রেশিও ট্রান্সফার করার উপায় কি? যদি ওপরের প্রত্যেকটার মাথায় 1 থাকে, তাহলে আমি যখন 1/2-এর কথা ভাববো, তখন 1/2-এর এই 2 বাদ দিয়ে বাকি দুজনকার হরে যে বসে আছে তাদের গুণ করলেই আমি 1/2-এর জায়গায় তাকে বসিয়ে দেবো। তাহলে 1/2-এর জায়গায় কি লিখবো? বাকি 2 ভগ্নাংশের হরের গুণফল, মানে 3 × 4। সিমিলারলি 1/3-এর জায়গায় কি লিখবো? বাকি 2 ভগ্নাংশের হরের গুণফল, মানে 2 × 4। সিমিলারলি 1/4-এর জায়গায় কি লিখবো? বাকি 2 ভগ্নাংশের হরের গুণফল, মানে 2 × 3। ব্যাস। দেখো 2 সবার ক্ষেত্রে কমন আছে, আবার এখান থেকে 2 কেটে গেল, এখান থেকে 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, মানে 6:4:3। তাহলে এই রেশিওতে টাকা ডিস্ট্রিবিউট হবে বা প্রফিট ডিস্ট্রিবিউট হবে। বলো ক্লিয়ার? বলো একদম ঠিক। এবার বলেছে মোট লাভ বলা হয়েছে 15,600। লাভের মধ্যে সর্বাধিক অংশ কত? লাভের মধ্যে সর্বাধিক অংশ অবশ্যই 6। তাহলে 6-এর ভ্যালু নির্ণয় করতে হবে। 6-4 10 + 3 13। 13-র ভ্যালু বলা হয়েছে কত? না 15600। 13-কে 12 গুণ করলে 156 হয়, তার মানে 1200 গুণ, হ্যাঁ কি না? তাহলে 6-কে 1200 গুণ করলে 6 × 7200। কোথায় আছে 7200? অপশন নেই। একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই।
চলো কোশ্চেন নাম্বার 80, প্রথম চারটি সংখ্যার গড় পঞ্চম সংখ্যার 3 গুণ। আচ্ছা, এই লাইনটা পড়ি আমার প্রথম কাজে হবে, কোনো কথা না ভাবে যে পঞ্চম সংখ্যার 3 গুণ বলেছে, পঞ্চম সংখ্যা মানে ফিফথ নাম্বার যদি আমি ধরে নিই এক্স, তাহলে বাকি যে চারটি সংখ্যা আছে মানে 1 2 4, এই যে বাকি চারটি সংখ্যার গড় হবে কত না পঞ্চম সংখ্যার 3 গুণ, মানে অ্যাভারেজ বলা হয়েছে কত, অ্যাভারেজ বলা হয়েছে 3 গুণ মানে 3x। তাহলে চারটে সংখ্যার 1 2 4 এই চারটে সংখ্যার অ্যাভারেজ যদি 3x হয় টোটাল ভ্যালু কত, তাহলে 3 4 12x, একদম ঠিক। তাহলে টোটাল পাঁচটা সংখ্যার যোগফল কত না 12x প্লাস 1 13x, এটা হচ্ছে টোটাল পাঁচটা সংখ্যার যোগফল। ক্লিয়ার, বলে একদম ঠিক। তাহলে পাঁচটি সংখ্যার গড় বলা হয়েছে 85 ইন্টু 8, তাহলে 13x ইজ ইকাল টু 85 ইন্টু 8 হচ্ছে গড়, একে 5 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে না 85 ইন্টু 8 ইন্টু 5/13। ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার। আমার নির্ণয় করতে হবে পঞ্চম সংখ্যা মানে x এর ভ্যালু নির্ণয় করতে হবে, বলো কত সহজ। তাহলে 6 কাটাকুটি যাচ্ছে, 13কে দিয়ে কাটাকুটি যাচ্ছে, যাওয়ার তো কত 13 6 78 7 91, 6বার পুরোপুরি যাচ্ছে, আবার 6বার যাচ্ছে, নাকি না, একদম ঠিক। তাহলে 6.6 ইন্টু 5 মানে 5 6 30 0, 5 6 30 দিনে 33 হচ্ছে কারেক্ট আনসার, অপশন এ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে 80 অবধি করার কথা ছিল, আমি এখানে একটা প্রশ্ন এক্সট্রা রেখেছি, 81টাও রেখেছি, তাহলে 81টাও করে ফেলি, ঠিক আছে, কেন বেকার সময় নষ্ট হয় পরের ক্লাসের জন্য। চলো, একটি টাকা বলছে ব্যাংকে সরল সুদে জমা রাখা হয়েছে, খুব ভালো কথা, ব্যাংকে সরল সুদে জমা রাখা হয়েছে, 3 বছরে সেই টাকা 1.25 গুণ হয়ে যায়। আচ্ছা, সরল সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে প্রত্যেক বছর সুদ সমান। তাহলে এই যে গল্পটা বলে 3 বছরে সেই টাকা 1.25 গুণ হয়ে যায়, এর মানে আমি কি বলবো, যদি আমি প্রিন্সিপাল বলি 100 টাকা, বলো সেই টাকা 3 বছরে 1.25 গুণ হয়, তাহলে অ্যামাউন্ট কত হবে না 100 ইন্টু 1.25, তাহলে 100 ইন্টু 1.25 গুণ হলে কি হবে 25, 125 এই দশমিকটা এখান থেকে সরে এখানে চলে আসবে, মানে 125 হয়ে যাবে। 1.25 ইন্টু 100 করলে কত হবে 125 হবে। তাহলে 100 টাকা রাখলে আমি 125 টাকা অ্যামাউন্ট পাই 3 বছরে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে না 125 মাইনাস 100, 125 মাইনাস 100, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করলে আমি সিম্পল ইন্টারেস্ট পাবো। তাহলে 25 টাকা আমি পাচ্ছি কত বছরে, ইন 3 ইয়ার্স। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের কত হয় না 3/3, এটা হচ্ছে প্রতি বছরে আমি 25/3 টাকা সুদ পাচ্ছি। ক্লিয়ার, বলে দেয় একদম ঠিক। বলছি 7 বছর পরে আমার 7,60,000 টাকা পেতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে 25/3 আমি প্রত্যেক বছর সুদ পাই, তাহলে 7 বছরে কত সুদ পাবো না 25/3 ইন্টু 7, এটা পাবো। তাহলে 25 সাথে কত 175/3, তাহলে 175/3 আমি সুদ পাচ্ছি 7 বছরে, 7 ইয়ার্স। তাহলে 7 বছরের অ্যামাউন্ট কত হচ্ছে না 100 প্লাস 100 টাকা প্রিন্সিপাল, তাহলে 100 প্লাস 175/3 মানে 300 প্লাস 475/3, তাহলে 475/3 আমি অ্যামাউন্ট পাই যখন আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। আমাকে অ্যামাউন্ট কত বলেছে না 7,60,000 টাকা পেতে হবে। তাহলে 475/3 এর ভ্যালু কত না 7,60,000 টাকা। তাহলে নির্ণয় করতে হবে 100 ভ্যালু কত, তাহলে 475 আর 3টা উপরে লিখে দাও ইন্টু 100। ক্লিয়ার, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এবার কাটাকুটিতে হচ্ছে মনে হচ্ছে 25 এখানে 100 মানে 25 সাথে ছিল 175, কাটাকুটি হচ্ছে 5 দিয়ে যদি করি, 5কে দিয়ে 5 9 45, এখানে হচ্ছে 5 9 45, 5 5 25, 5 20 100, 5 4 20, 5 19 95, 19 4 76, মানে 4 তারপরে কটা শূন্য 4টে শূন্য, নাকি না। তার 4 4 4 16, 16 3 হচ্ছে কত 48, অপশন সি এবার কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না। তাহলে 100 ভ্যালু পেয়ে গেলাম, প্রিন্সিপাল কত রাখতে হয়েছিল আমার এই টাকাটা, এর থেকে সহজভাবে এই প্রশ্ন করা সম্ভবই নয়, ঠিক আছে। রেশিও ইজ দ্য বেস্ট মেথড, ওকে। তাহলে অপশন
সি হয়ে গেল প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে আমি টোটাল 21টা প্রশ্ন তোমার সলিউশন করলাম 20টা প্রশ্ন বলে। আশা করবো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ডেপথে গিয়ে বুঝতে পেরেছো, এবং যদি না কোনো জায়গায় বুঝতে পেরে থাকো আমায় কমেন্টে জানাও, আমার টেলিগ্রামে জানাও, আমি আবার তোমাদের করে সেই প্রশ্নের সমাধান আবার বোঝাবো। ঠিক আছে, যতবার বলবে ততবার বোঝাবো, কিন্তু আমার সঙ্গে কমিউনিকেশন তোমায় রাখতে হবে। চলো টাটা, নেক্সট ক্লাসে আরও 20টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে। ততদিনের জন্য জাস্ট একদিন পরেই আমরা ক্লাস দেখতে পাচ্ছি যে ফ্রাইডে পরে আমরা মানডে ক্লাস পাবো। তার মধ্যে সানডে আমাদের ক্লাস আসছে কিসের ওপর না, বেসিক, একদম বেসিক থেকে জিরো টু হিরোর একদম এইচসিএম এলসিএম এর উপর ক্লাস। ঠিক আছে, চলো, তো সেই ক্লাসে আশা করবো তোমাদের প্রত্যেককে দেখতে পাবো, এবং প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।